ফিনাইলে ভেজানো ন্যাকড়া দিয়ে যখন সে মেঝে মুছছিল, হঠাৎ মোহনের দৃষ্টি পড়ল জমাদারনির সুডৌল নিতম্বের উপর। সে দৃষ্টি নিতম্বের মাঝ বরাবর সরল বিভাজনও পরখ করল। তার সুপুষ্টু পশ্চাৎ দেশ থেকে মোহন কুমার তার চোখ ফেরাতে পারছিলেন না। মোহন নিশ্চিত মাঝে মধ্যে ব্যভিচার একটি বিয়েকে ভাঙতে পারে না, বরং দেখা গেছে যখন কোনো স্বামী তার স্ত্রীর চাহিদা মতো শরীর তৃপ্তি দিতে পারছে না, অথবা কোনো ক্ষেত্রে স্ত্রী স্বামীকে আনন্দ দিতে অক্ষম, সেসব ক্ষেত্রে ব্যভিচার দাম্পত্য সম্পর্ককে যে সুদৃঢ় করে তা প্রমাণিত সত্য। ব্যভিচারকে পাপ বলে নিন্দা করা হাস্যকর ছেলে মানুষই, এতে বিয়ে ভাঙার চাইতে বরং রক্ষা পায়। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। বং লাইট অফ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুশবন্ত সিংয়ের লেখা দ্য কোম্পানি অফ উইমেন অবলম্বনে আজকের গল্প ব্যভিচার। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের দ্বারা আমার পাশে থাকতে কিন্তু ভুলবেন না। শুনতে থাকুন আজকের গল্প ব্যভিচার। বিয়ের সম্মতি দেওয়ার সময় একজন তরুণ ও তরুণী হতবুদ্ধির মতো থাকে, কারণ তখন তাদের শারীরিক তাড়না থাকে প্রবল ও বিস্ফোরণমুখ, এবং তারা উদ্গ্রীব থাকে কখন একে অন্যের দেহের অন্তি সন্ধি আবিষ্কার করবে। এভাবে কেটে যায় বেশ কয়েক মাস মধুর সাহচর্যে। এরই মধ্যে সেই গতকালের নববধূ অনুভব করে সে গর্ভ ধারণ করেছে। তখন তাদের শরীর আকাঙ্ক্ষায় বাধা পড়ে। জন্ম নিরোধক কোনো কিছু ব্যবহার করলেও তাদের তখন চাওয়া মাত্র শরীর সুখলাভের আগ্রহ কমে আসতে থাকে। তখনই এতদিন যাদের তারা এড়িয়ে চলত, মানে এক কথায় পরপুরুষ বা পরনারী, তাদের শরীর বিষয়গুলো তখন ধীরে ধীরে তাদের মনের কোণে চাড়া দিতে শুরু করে। একটি দম্পতি পরস্পর কতটা ঘনিষ্ঠ তাও কোনো ব্যাপার হয়ে দাঁড়ায় না। একটি মধুর ব্যভিচারী সম্পর্কের কথা মন থেকে তখন কিন্তু খুব একটা দূরে সরে যায় না। যখনই গোপনীয়তার নিশ্চয়তা সম্পর্কে আর কোনো সন্দেহ থাকে না, তখন তারা পরপুরুষ বা পরনারীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে সাহসী হয়। মোহন জানতেন একজন নারী সঙ্গী ছাড়া তিনি খুব বেশি দিন থাকতে পারবেন না। বন্ধু পত্নীদের সঙ্গে গোপন সম্পর্ক স্থাপনের কোনো অভিসন্ধি তার ছিল না, অথবা কুমারী মেয়ের চিন্তাও নয়, কারণ তারা অল্প দিনের মধ্যে বিয়ের সম্পর্ক স্থাপনে আগ্রহী হয়ে উঠবে। একই কারণে স্বল্প বয়স্কা বিধবাদের সঙ্গে সম্পর্কের চিন্তাও মাথা থেকে তাড়িয়ে দিলেন। তিনি আকাঙ্ক্ষা করছিলেন তার প্রায় সমবয়সী একজন মহিলাকে, যার বয়স 40-এর কোঠায় বা তার কিছু কম বা বেশি, রুচিশীল এবং তার সাথে কয়েক সপ্তাহ বা কয়েক মাস থাকতে আগ্রহী। মোহন তার জন্য ড্রাইভার সহ একটি গাড়ি আর বাড়ির আরামদায়ক ব্যবস্থা, ক্লাব, সিনেমা, রেস্টুরেন্টে একসাথে খাওয়া ইত্যাদি উপভোগের সুযোগ দিতে পারেন। একজন নারীর এর চাইতে বেশি আকাঙ্ক্ষা আর কি থাকতে পারে? এতে কোনো ব্যভিচার নেই বা বেশ্যাগমনের মতো কিছু নয়, আবার বৈবাহিক সম্পর্কও নয়, পরস্পরের শরীর সুখ উপভোগের সম্মানজনক সাহচর্য। রোববারের এখনো 4 দিন বাকি। এই দিনেই অধিকাংশ সংবাদপত্রের পাত্র পাত্রী বিষয়ক বিজ্ঞাপনগুলো ছাপা হয়।
বিজ্ঞাপন ছাপা হবার পর আরো 1 সপ্তাহ বা 10 দিন লেগে যাবে কারো পক্ষ থেকে সাড়া পেতে। তবু মোহন সতর্কতার সঙ্গে মাঝ সপ্তাহের বিজ্ঞাপনের পাতাগুলো দেখেন কেউ সে ধরনের বিজ্ঞাপন দিয়েছে কিনা, যেমনটা মোহন চান। কিন্তু তার চোখে পড়ে না, এবারেও পড়ল না। নাস্তার পর হাভানা চুরুট ধরিয়ে বসলেন, আর তখনই জমাদারনি প্রবেশ করল ঝাড়ু, ফিনাইল মেশানো পানির বালতি ও ন্যাকড়া হাতে নিয়ে। মেঝে ঝাড়পোছ করবে কিনা জানতে চাইল। কোন রুম আগে ঝাড় দিতে হবে সোনুর কাছ থেকে সেই নির্দেশ নিত। তাদের বেডরুম, বাচ্চাদের রুম, বাথরুমের কাজ আগে, এরপর ড্রয়িং রুম, ডাইনিং রুম। তার দিকে চোখ না তুলেই মোহন মাথা নাড়লেন। ফিনাইলে ভেজানো ন্যাকড়া দিয়ে যখন সে মেঝে মুছছিল, হঠাৎ মোহনের দৃষ্টি পড়ল জমাদারনির সুডৌল নিতম্বের উপর। সে দৃষ্টি নিতম্বের মাঝ বরাবর সরল বিভাজনও পরখ করল। তার সুপুষ্টু পশ্চাৎদেশ থেকে মোহন কুমার তার চোখ ফেরাতে পারছিলেন না। এর আগে কখনো তার দিকে তাকাবার ফুরসত হয়নি এবং দরকারও ছিল না। তার নামও তিনি জানেন না। সে সামান্য জমাদারনি সুইপারের স্ত্রী। মাঝে মধ্যে সে তার 3 সন্তানকে সাথে নিয়ে আসে। ওদের মা যখন বাড়ির ভিতরে কাজে ব্যস্ত থাকে, তখন মোহন ওদেরকে বাগানে খেলতে দেখেছে। জমাদারনি উঠে দাঁড়ালো, মোহনের দিকে তাকিয়ে কপালের উপরে নেমে আসা চুলের গুচ্ছ হাত দিয়ে সরালো। মোহন লক্ষ্য করলেন তার বুক যুগল পরিপূর্ণভাবে স্ফীত এবং কোমর সরু। কালো হলেও দেখতে সে কুশ্রী নয়। সে আবার পশ্চাৎ দেশে ভর দিয়ে বসল রুমের আরেক অংশ মুছতে। মোহন পত্রিকার দিকে চোখ ফেরালেন। তিনি ভারতে তার কলেজের দিনগুলোর কথা স্মরণ করলেন। তার এক সহপাঠী বলেছিল, ম্যাথরানীরা বিশ্বের সর্বোত্তম প্রেমিকা। শয্যায় তারা আদিম, উদ্দাম ও উত্তপ্ত। দৃশ্যত একজন ম্যাথরানীর সাথে শারীরিক কর্মের কথা ভাবা ছাড়া দৃষ্টিকে কাতর করে লাভ নেই। মোহনের চোখে কোনো অসুখ নেই, কিন্তু নিজের প্রখর দৃষ্টিতে পর্যবেক্ষণের পর ভাবলেন যে শ্রেণী বা জাত হিসেবে এই অস্পৃশ্য রমণী সম্পর্কে কি ভাবা উচিত। অন্যান্য চাকরেরা যখন তাদের কোয়ার্টার থাকে অথবা কেনাকাটার জন্য বাইরে যায়, তখন একে বেডরুমে আসতে বাধ্য করার ক্ষেত্রে অসুবিধার তো কিছু নেই। তার বেতন তিনি দ্বিগুণ করে দিতে পারেন। তার বাচ্চাদের খেলনা, মিষ্টি কিনে দিতে পারেন। মনি ভৃত্যের এ ধরনের সম্পর্ক নতুন কিছু তো নয়। স্বল্প আয়ের গৃহভৃত্যেরা বাড়তি আয়ের সুযোগ পেলে বর্তে যাবে এবং বিশ্বাসভঙ্গ বা ব্যভিচারে লিপ্ত হয়ে যদি কিছু অর্থাগম হয়, তাহলে তাদের স্বামীদের খুব একটা আপত্তি করার কথা নয়। পুরুষ সঙ্গীর কাছে এরা অখণ্ড মনোযোগ বা মূল্যবান উপহারও দাবি করবে না, কিংবা পার্টিতে নিয়ে যাওয়ার বাসনাও তাদের থাকবে না। অতএব সব দিক থেকে ঝামেলা কম, বরং এদের সঙ্গে শরীর সম্পর্কের সুবিধাও আছে। অন্যান্য উদ্যোগ যদি ব্যর্থ হয়, তাহলে মোহন তার জমাদারনিকেই মনে মনে তার সম্ভাব্য শরীর সঙ্গী হিসেবে সিদ্ধান্ত নিয়ে রাখলেন। সে সঙ্গ দিতে পারবে না সত্য, কিন্তু তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান তো করতে পারবে। সেক্রেটারি বিমলা শর্মাকে আগের চাইতে আরো বেশি আন্তরিক মনে হলো যখন সে কোনো চিঠি সই করাতে বা ডিটেকশন নিতে কাছে আসে। বিগত বছরগুলোতে মোহন তার দিকে কখনো ভালো করে তাকাবার কথা ভাবেনি। সে যদিও অবিবাহিতা,
কিন্তু তার মাঝে দেখার মতো কিছু নেই। গোলাকৃতি মুখ, খোপায় বাঁধা বাদামি চুল, বেটে মোটা দেহে বুক, উদর, উরু এবং পশ্চাৎ দেশের বিশাল ফর্সা মাংসের পিণ্ড একাকার হয়ে আছে। বরং ধান্যকে শরীর সঙ্গী হিসেবে গ্রহণের সম্ভাবনায় তার মন আচ্ছন্ন হয়ে উঠল। অফিসে, বাড়িতে ধান্যর চেহারা, স্ফীত বুক, গুরু নিতম্ব পুরো অবয়ব মোহন তার মনের পটে দেখছিলেন। তিনি নিশ্চিত হতে চাইছিলেন যে তার চিন্তা হঠাৎ প্রকাশ করে না ফেলেন। কিন্তু সাহেবের মনের কথা ধান্য ভালোভাবেই অনুভব করল। সাহেবই দিনক্ষণ এবং তাদের সম্ভাব্য শরীর মিলনের স্থান ঠিক করল। তাকে খুব দীর্ঘ সময় অপেক্ষা করতে হলো না। আরো 2 ভৃত্য থাকতে থাকতেই ধান্য তার রুটিন মতো কাজ সেরে চলে গেছে। নিজের বাড়িতে এসে সে দ্বিতীয়বার স্নান করল, ভালোভাবে সাবান লাগালো গায়ে, খুব করে জল ঢালল। ভৃত্যদের যার যার নির্দেশিত কাজ সম্পূর্ণ করে চলে যাওয়া সম্পর্কে নিশ্চিত হয়ে সে সতর্কতার সাথে সাহেবের বাড়িতে ফিরে এলো। মোহন তার প্রতীক্ষায় ছিলেন। যখন সে দোতলায় এলো তখন তিনি চেয়ার থেকে উঠে তার কাঁধে হাত দিয়ে অত্যন্ত মার্জিত ভাবে তাকে বেডরুমে নিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন। তিনি পাগলের মতো তাকে চুম্বন এবং মর্দন করতে শুরু করলেন। ধান্য প্রবল ভাবে তার সাহেবের তৎপরতার সাড়া দিল। তার বুক দুটোর উত্তম ব্যবহারের জন্য তিনি কামিজের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছেন। ধান্যর বুক তার স্ত্রীর চাইতেও সুগঠিত। সে কামিজ খুলে ফেলল। মোহন ধান্য সালোয়ারের ফিতা খুলে দিল। ধান্য বিড়বিড় করে বলল, এইভাবে হবে না সাহেব, আপনারও যা আমার মতো হতে লাগবো। সে মোহনের বেল্ট আলগা করে তার প্যান্টটা নিচে নামিয়ে দিল কিছুটা। এরপর তারা অনেক মজা করলো এবং নিজেদের মধ্যে হাস্যরসিকতাও করল। মোহন তার শার্ট খুলে ধান্যকে বিছানায় নিলেন। যখন মোহন কোন নতুন নারীর দেহ নিয়ে খেলেছেন, তার মনে হয়েছে নতুন ল্যান্ডস্কেপ আবিষ্কার করছেন। নারী দেহের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সকল ক্ষেত্রে প্রায় অভিন্ন, কিন্তু বিস্তারিত প্রয়োগে নিঃসন্দেহে ভিন্ন। ধান্যর দেহে মাদকতাময় এক ধরনের সুবাস। তার স্ত্রীর শরীর থেকে সবসময় ফ্রেঞ্চ কলোনির গন্ধ ভেসে আসত। মোহন বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারলেন না, পরাজিতের মতো নিজেকে প্রত্যাহার করলেন। কিন্তু ধান্যর ধৈর্যের শেষ নেই। সে অত্যন্ত আবেগের সাথে দক্ষ হাতে শরীর খেলা চালিয়ে গেল, কারণ এই খেলায় সে পটু। বাড়ি থেকে ধান্যর বের হয়ে যাওয়া কেউ দেখল না। মোহন চুরুটে অগ্নি সংযোগ করে ভাবলেন, দুনিয়ায় সবকিছু ঠিকঠাকই চলছে। তিনি সংবাদপত্রে যে ধরনের সঙ্গিনীর জন্য বিজ্ঞাপন দিয়েছেন, ধান্য সেই বিবরণের মধ্যে পড়ে না, কিন্তু কামনা ও ভালোবাসার একটি দিক, সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যখন মন ও আবেগের বিনিময়ে সঙ্গী পাওয়া যাচ্ছে না, তখন একজন পুরুষ যা চাইতে পারে সেরকম একটা বিকল্প থাকা ভালোই তো। ধান্যর সাথে সকালের শরীর মিলন পাক্ষিক বিষয়ে পরিণত হলো। এই নতুন সম্পর্কে সে সমভাবে আগ্রহী এবং নিজের প্রয়োজনগুলো প্রকাশ করে। মোহন তার দেহের প্রতিটি অংশের সাথে এখন সুপরিচিত, এমনকি ধান্যর ডান উরুর একটি বড় রোদে পোড়া দাগও তার প্রিয় হয়ে উঠেছে। মোহন আঙুল দিয়ে দাগটা অনুভব করেন এবং তার ঠোঁট ও চোখে চুমু দেওয়ার আগে সেই দাগের উপর ঠোঁট স্পর্শ করেন। শরীর মিলন যদিও মধুর, কিন্তু ক্রমে তা গরিমা হারাতে শুরু করল। একঘেয়ে হয়ে উঠল বিষয়টা মোহনের কাছে। মোহনের মনে থাকা উচিত ছিল
রোববার পত্রিকার পাত্রপাত্রী কলাম পাঠ করা তার স্ত্রী সোনুর নিত্য অভ্যাস। এটা ছিল তার বিনোদন লাভের অন্যতম একটা উপায় বা অভ্যাস। একটার পর একটা বিজ্ঞাপন পড়ত আর সে উচ্ছল হয়ে বলে উঠত, সব পুরুষের চাহিদা ফর্সা ও কুমারী মেয়ে। সকল কুমারীর জীবনে বিয়ের মাধ্যমে শরীর সঙ্গ লাভের অভিজ্ঞতার সূচনা হয়, কিন্তু যাদের বিয়ে হয় তারা সকলে কুমারী নয়। কিন্তু এর ব্যাখ্যাও সে দিয়েছে। স্বামী খুঁজছে এমন কোনো মেয়ে যে কখনো কারোর সাথে শারীরিকভাবে মিলনে লিপ্ত হয়নি। মেয়েরা কিন্তু এমন পুরুষের জন্য শর্ত দেয় না। বিভিন্ন পুরুষ ও নারীর চাহিদা সম্পর্কে জানা আর এটা নিয়ে কৌতুক করাটা ওর স্ত্রী সোনুর ছিল একটা অভ্যাস। মোহন নিজের যে বিবরণ দিয়েছে তাতে সোনুর কোনো সন্দেহ নেই যে বিজ্ঞাপন দাতা তার অমানুষ লম্পট স্বামী ছাড়া আর কেউ নয়। শরীর সুখ কেনা বেচা করতে চায় সে। বিজ্ঞাপনটা দেখে সে অনেক চিন্তা ভাবনা করল কিভাবে সে তার ব্যভিচারী স্বামীটিকে ঘরমুখ করতে পারে। অনেক চিন্তা ভাবনার পর সে ফোন করল তার এক বান্ধবীকে এবং তার থেকে সে ঠিকানা নিল এক লেডি সাইকিয়াট্রিস্টের। এর বেশ কিছুদিন পরের ঘটনা। মোহন বসে আছে, তার বিজ্ঞাপনের রিপ্লাইগুলো দেখছে। কয়েকবার মেয়েটির ছবিটা উল্টে পাল্টে দেখলেন তিনি। চিঠি পকেটে রাখার আগে আবার পড়লেন। ধান্য যদিও কালো, কিন্তু চশমা পরা লেডি প্রফেসরের চেয়ে সে সুন্দরী। অপরদিকে অশিক্ষিত জমাদারদের সাথে তিনি যা করছেন শিক্ষিত মহিলাদের কাছে তা পাবেন না। হতে পারে তাকে তিনি ক্লাবে, রেস্টুরেন্টে, সিনেমায় নিয়ে যেতে পারবেন। যা হোক, এটাও কম নয়। ইনিও নারী এবং দুই নারী সজ্জায় কখনো এক রকম হবে না। মশলার বৈচিত্র্য থাকে এবং তিনি যথার্থই এমনটি অনুসন্ধান করছেন। কিন্তু ধান্যকে বোঝানো কঠিন হবে। এর মধ্যে সে সপ্তাহে একবার বা দুবার তাকে শয্যায় আসতে অভ্যস্ত হয়ে গেছে। অন্য এক মহিলা সারাদিন ঘরে থাকলে এই ব্যবস্থায় পরিবর্তন আসবে, তার চলে না যাওয়া পর্যন্ত। বিবাহিত মহিলারা তাদের স্বামীর অবৈধ নারী সংসর্গ আঁচ করে ফেলেন তাদের সন্দেহ সম্পর্কে স্পষ্ট বা বাস্তব প্রমাণ ছাড়াই। আর বিবাহিত পুরুষরা এতই আত্মমগ্ন থাকে যে তাদের স্ত্রীরা বছরের পর বছর স্বামীকে অন্ধকারে রেখেও ব্যভিচার চালিয়ে যেতে পারে। কিন্তু এ ব্যাপারে ধান্যর নৈতিক কোনো অধিকারী নেই নাক গলানোর। সে তো নিজেই তার স্বামীর সঙ্গে প্রতারণা করছে। মোহন তার কাছে কিছুটা অবিশ্বস্ত তো হয়েই আছে, কারণ তাকে স্ত্রী বা রক্ষিতা হিসেবে গ্রহণ করেনি সে। সে শুধু তার সাময়িক শয্যা সঙ্গী, সেজন্য তাকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। এ নিয়ে এখন তিনি ভাববেন কেন? তিনি দেখবেন পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং সেভাবে তার মোকাবিলা করবেন। মোহন আজ যখন রাতে একা ঘুমোতে গেলেন তখন কল্পনা করলেন লেডি প্রফেসর শয্যায় কতটা উপভোগ্য হবে। তিনি কি তার বেডরুমে যাবেন অথবা তাকে নিজের বেডরুমে আনবেন? ছবি দেখে তাকে কিছুটা লাজুক মনে হয়েছে এবং তার সাথে শোয়ার আগে নিশ্চয়ই বাতি নিভিয়ে দেওয়ার জন্য পিড়াপিড়ি করবেন। এবং তিনি প্রায় নিশ্চিত যে ভগবান তাকে যেভাবে সৃষ্টি করেছেন তা দেখার জন্য তার কাপড় খুলতে জবরদস্তি করতে হবে। তবু তিনি আস্থাবান যে লেডি প্রফেসর আকৃতিতে ছোট এবং স্বাস্থ্য তেমন ভালো নয়, অতএব সহজে তিনি তার উপর আরোহণ করতে সক্ষম হবেন, নিজের ইচ্ছা তার উপর চাপাতে পারবেন।
তিনি ঘুমিয়ে পড়লেন। কিন্তু তার কল্পনাগুলো যখন স্বপ্ন হয়ে এলো, সে স্বপ্নে লেডি প্রফেসরকে নয়, জমাদারনিকে দেখলেন। তার সামনে অর্থনগ্ন হয়ে দাঁড়িয়ে আছে, কোমরে হাত দিয়ে, তার প্রতি অবিশ্বস্ত হওয়ার কারণে ভর্ৎসনা করছে। ধান্যর সঙ্গে এরপর মোহনের দৈহিক সম্পর্ক অব্যাহত রইল সপ্তাহে একবার। তার দেহ ইতোমধ্যে নতুনত্ব হারিয়েছে। বসে আছেন লেডি প্রফেসর সরোজিনী। আসলে ইনি লেডি প্রফেসর নন, ইনি ডক্টর সরোজিনী, একজন সাইকিয়াট্রিস্ট, যাকে অ্যাপয়েন্ট করেছে মোহনের স্ত্রী সোনু। মোহন সরোজিনীর কাঁধ জড়িয়ে ধরে বিছানার দিকে নিতে নিতে বলছেন, বেডরুমে তোমাকে দেখার সুযোগ দাও। সরোজিনী ধীরে ধীরে তার মাথা মোহনের প্রশস্ত বুকে স্থাপন করে বিড়বিড় করলেন, আমার প্রতি একটু সদয় হতে হবে। 11 বছর কোনো পুরুষের কাছে যাইনি। আসলে আসলে আমি ভয় পাচ্ছি। মোহন তাকে আশ্বস্ত করতে আন্তরিকভাবে আলিঙ্গন করলেন। ভয়ের কিছু নেই, আমি কামুক শ্রেণীর লোক নই। তুমি না চাইলে আমরা বিরত থাকবো। কিছু সময়ের জন্য শুধু তোমার সাথে শুয়ে থাকার অনুমতি দাও, এরপর আমি আমার রুমে চলে যাব। সরোজিনীর ভীতির ভাব কাটল এবং মোহনকে জড়িয়ে ধরতে দিল। মোহন তাকে বিছানায় শুইয়ে দিয়ে নিজেকেও তার পাশে ছড়িয়ে দিলেন। তার বুকে মুখ ঘষলেন, কোমর জড়িয়ে ধরে স্থির হয়ে শুয়ে রইলেন। মোহন আস্তে আস্তে তার গাউনের মধ্যে হাত ঢুকিয়ে তার কাঁধে ঘাড়ে মৃদু চাপ দিতে লাগলেন। কিন্তু সরোজিনীর সারা দেহে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সরোজিনী নিজে এক গ্লাস দুধ খেয়ে আরেকটা দুধের গ্লাস ধরিয়ে দিল মোহনকে। দুধটা খেয়ে নিন আর টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিন। দুধ খেয়ে গ্লাসটা রেখে বাতি নেভানোর পর মোহন বললেন, আমাকে তোমার শরীর দেখতে দিতে চাও না? দেখার মতো তেমন কিছু নেই, আমার বয়সে যে কোনো মহিলার মতোই দেখতে, আর আমার দেহ তেমন সুগঠিত নয়। তাহলে দেখতেই দাও না। ঠিক আছে, একদিন দেখাই যাবে। শুয়ে শুয়ে তারা বিভিন্ন কথাবার্তা বলতে থাকলেন। এইভাবে কখন মোহন ঘুমিয়ে পড়লেন। একে অন্যের বাহুতে ঘুমিয়ে, একে অন্যের কাঁধে কাঁধ রেখে গল্প করতে করতে কিছুদিনের মধ্যেই কখন যেন তারা খুব ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়ে গেলেন। আস্তে আস্তে মোহন তার বোনের সব কথা বলতে শুরু করলো সরোজিনীকে। আস্তে আস্তে লেডি প্রফেসরের দেহের জন্য মোহনের ব্যাকুলতা কমে এলো। তিনি নতুন আনন্দে উপভোগ করতে লাগলেন তাদের সান্নিধ্য, তাদের বন্ধুত্ব। একদিন মোহন সরোজিনীকে বলল, অ্যালার্ম আমাদের জাগিয়ে দেওয়া পর্যন্ত আমার সাথে শুয়ে থাকা ছাড়া আমি তোমাকে কিছুই করতে বলবো না সরোজিনী। দুজন গভীর আলিঙ্গনে আবদ্ধ হলো। সরোজিনী লক্ষ্য করল মোহনের কোনো দৈহিক আকাঙ্ক্ষা নেই, তার শরীরের উষ্ণতা শুধু চায়। আলিঙ্গনের মাঝেই হালকা ঘুমিয়ে পড়ল এবং আলিঙ্গন শিথিল হওয়ায় দুজন দুদিকে ফিরে শুল। আবার মুখোমুখি হয়ে একে অন্যের গলা জড়িয়ে ধরে ঘুমালো। 4টের সময় ঘড়ির অ্যালার্ম বেজে ওঠায় মোহন উঠল। তারপর মোহন বহু কিছু স্মৃতি রোমন্থন করতে লাগলো, আর সেই সব স্মৃতি
ভাগ করে নিতে লাগলো সরোজিনীর সাথে। যুক্তরাষ্ট্রে পড়াশোনার সময় মেয়েদের সাথে যে সন্ধ্যাগুলো অতিবাহিত করেছেন সেসব তিনি সরোজিনীকে বললেন। এছাড়া সেই সব মেয়ের কথা যাদেরকে শয্যায় নিয়েছেন আমেরিকান, ল্যাটিন আমেরিকান, স্ক্যান্ডিনেভীয় মেয়েরা। তিনি কখনো এসব নিয়ে মাথা ঘামাননি। তখন তাদের সাথে নিজেকে চমৎকারভাবে মানিয়ে নিয়েছেন। তারা ছিল অনেক কৌশলী এবং শয্যায় অনতিক্রম্য। কিন্তু কি অদ্ভুত যে এতদিন পরও কোনো নারীর সঙ্গে তার প্রথম অভিজ্ঞতার বিস্তারিত স্মরণ তিনি করতে পারেন। কিভাবে একটি নির্দিষ্ট মেয়ের তিনি প্রণয়াকাঙ্ক্ষী হয়ে উঠেছিলেন, প্রথমবার তাকে জড়িয়ে ধরা এবং তারপর দেহ মিলনে লিপ্ত হওয়া। কিন্তু তাদের পরবর্তী সাক্ষাৎ এবং শয্যায় গমনের ঘটনাগুলো তার স্মৃতি থেকে ম্লান হয়ে গেছে। এতে একটি বিষয় প্রমাণিত হয়েছে যে নতুন কোনো মহিলার সাথে প্রথম শরীর মিলনই উপভোগ্য, সত্যি উপভোগ্য। একই মহিলার সাথে বারবার মিলন ক্রমেই আবেগহীন মনে হয়েছে মোহনের কাছে। বহু নারীর সঙ্গে তার প্রেম ও দৈহিক সম্পর্কের অভিজ্ঞতা থেকে সে আরও একটি উপসংহারে উপনীত হয়েছে যে মহিলারাও তাদের পছন্দের পুরুষের সাথে শরীর মিলনে সমান আগ্রহী। তারা চায় পুরুষ মানুষ তাদের সাথে মিলিত হোক। পুরুষ যেমন বিভিন্ন মহিলার সাথে মিলিত হতে চেষ্টা করে, মহিলারাও সুযোগ পেলে বিভিন্ন পুরুষের সাথে দৈহিক সম্পর্ক স্থাপনে অনুরূপ চেষ্টা করতে সমানভাবে উৎসাহী হয়। যাদের সাথে তার প্রেম হয়েছে সেসব মেয়েকে শয্যায় নিতে তার কোনো সমস্যা হয়নি। অনেকে তো এত বেপরোয়া ছিল যে যখন তখন শরীর মিলনে লিপ্ত হওয়ার জন্য নিজেদেরকে একেবারে তুলে ধরত। অন্যেরা শুরুতে একটু লাজুক ভাব দেখাতো, কিন্তু ক্রমে দ্রুত চরমে পৌঁছে যেত। অনেকের চরম অবস্থা আসতে দীর্ঘ সময় লাগত। মোহন তাকে বলল, ভারতীয়রা বিষয়টা এভাবে প্রকাশ করে, মহারানী হোক আর ম্যাথরানী হোক, বিছানায় সবাই সমান। তার কৌমার্য হারানোর ঘটনাও সে বলল সরোজিনীকে। জেসিকা ব্রাউনি নামে এক মেয়ের সাথে ঘনিষ্ঠতা হলো। সে আমার চেয়ে 1 বছরের সিনিয়র, বিশ্ববিদ্যালয়ে মেয়েদের মধ্যে সেরা টেনিস খেলোয়াড়। একদিন বিকেলে আমার খেলা শেষ করার পর পাশের টেনিস কোর্টে কোচের সাথে তার অনুশীলন দেখছিলাম। মেয়েটির দেহের গঠন চমৎকার, দীর্ঘাঙ্গী, মেদহীন এবং চকলেটের মতো গায়ের রং। বিরাট দুটো বুক, সরু কোমর, স্ফীত নিতম্ব এবং ক্রীড়াবিদের দীর্ঘ দৃঢ় মসৃণ পা। কোর্টে বল আঘাত করার সময় সে প্যান্থারের মতো লাফ দিচ্ছিল। আমি সেখানে দাঁড়িয়ে হাঁ করে তাকে দেখছিলাম। টেনিস কোর্টের পর প্রায় প্রতি সন্ধ্যায় ডিনারের পর আমরা হাঁটতাম, হাত ধরে ছবি দেখতাম। রাতে গুড নাইট বলে বিদায় নেওয়ার আগে আমরা গালে গাল মিলাতাম, যা অল্প সময়ে ঠোঁটে চুম্বন এবং এরপর জড়িয়ে দীর্ঘ সময় ধরে মুখে। শীঘ্রই তার ধারণা হলো যে এর বেশি অগ্রসর হবার ক্ষেত্রে আমার সাহস বা আস্থার ঘাটতি আছে। অতএব সে নিজেই উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নিল। সে তার রুমে গিয়ে মদ পান করার জন্য আমাকে আমন্ত্রণ জানালো। এরই মধ্যে আমি 2 গ্লাস বিয়ার পান করতে শুরু করেছি। তার রুমে গেলাম। কামনা ব্যগ্র চুম্বন দিয়ে সে আমাকে অভ্যর্থনা জানালো। আমি উত্তেজিত হয়ে উঠেছি। বললাম, জেসিকা, তোমার দেহের গঠন অত্যন্ত সুন্দর। এরকম আকর্ষণীয় দেহ আগে কখনো দেখিনি। তুমি কি দেখতে চাও সত্যি সত্যি আমি কেমন? আমার উত্তরের অপেক্ষা না করেই সে তার ওপরের টপ ও স্কার্ট খুলে ফেলল। শুধুমাত্র লাল রঙের অন্তর্বাসে তাকে আমি দেখলাম। কৃষ্ণাঙ্গদের মধ্যে সে নিঃসন্দেহে সুন্দরী। ঘন কালো কোঁকড়ানো চুল, কামনাপূর্ণ চোখ, বড় কালো বিরাট স্ফীত বুক জোড়া।
তার কোমরের নিচের দিকে তাকাতে আমার ভীষণ লজ্জা লাগছিল। আমার বিব্রত ভাব দেখে সে বলল, তুমি কি কখনো স্বল্পবাস মেয়ে দেখোনি, বা পোশাকহীন মেয়ে? কখনো, তোমাকেই প্রথম দেখছি। সে নির্দেশ দিল, তোমার শার্টটা খুলে ফেলো। আমার কাছে এলো সে, তার বুক জোড়া উঠানামা করছিল। আমি তার নির্দেশ পালন করলাম। বাহ, খুব সুন্দর। সব হিন্দু ছেলেরাই কি তোমার মতো এরকম সুন্দর? আমার কোনো ধারণা নেই। 2 হাত দিয়ে সে আমাকে আঁকড়ে জড়িয়ে ধরল। বেবি, তুমি কি এখনো ভার্জিন? আমি একজন পুরুষ, মেয়েরাই শুধু ভার্জিন হয়। কোনো মেয়ের সঙ্গে যদি কখনো না শুয়ে থাকো তাহলে তুমি ভার্জিন, বুঝলে বেবি? চিন্তা নেই, খুব শিগগির আমরা ব্যাপারটা চুকিয়ে ফেলব। জেসিকা আমাকে ওর বিছানায় নিল, ওর বুকের উপর টেনে নিল, আমাকে গ্রহণ করলো। তার মধ্যে আমি ডুবে গেলাম। আমি লোভীর মতো তার উপর হামলে পড়লাম। রাত 9টার পর মেয়েদের রুমে ছেলেদের অবস্থানের কোনো অনুমতি নেই। এই সময়ের পর ধরা পড়ার পরিণতি গুরুতর হতে পারে। দুজনের কেউই সেই পরিণতির সেদিন তোয়াক্কা করলাম না। একত্রে শুয়ে থাকলাম সারাটা রাত। পরদিন সকালে আমি জেসিকার রুম থেকে বের হলাম, হাতে এক গাদা বই নিয়ে, মেয়েদের হোস্টেলে উপস্থিতির একটা ব্যাখ্যা হিসেবে। আমি মোহন কুমার, 20 বছর বয়সে সেদিন প্রথম আমার কৌমার্য হারিয়েছিলাম। জানো, জেসিকা সেদিন বলেছিল একটা অদ্ভুত কথা। বলেছিল, হিন্দুদের জন্য হাম গুটি বসন্ত প্লেগের দেবতা আছে। তাদের সবচেয়ে প্রিয় দেবতা কৃষ্ণ, যার জীবন শুরু হয়েছিল চুরি করার মধ্য দিয়ে। ধরা পড়ে সে মিথ্যা কথা বলেছিল। মেয়েরা যখন গোসল করছিল তখন কৃষ্ণ তাদের কাপড় চুরি করে, যাতে সে তাদের শরীর দেখতে পারে। 1000-এর বেশি মহিলার সাথে তার শরীর সম্পর্ক ছিল। তার সারা জীবনের প্রেমের সঙ্গী রাধা তার স্ত্রী ছিল না, বরং সে ছিল তার মামি। আমার খুব ভালো লাগে জানো, আমার হিন্দু ছেলেদের খুব ভালো লাগে। হিন্দু দেব দেবী, বিশেষ করে তোমাদের এই দেবতা কৃষ্ণ, আমার ভীষণ ভালো লাগে। আরো একটি মুসলিম বউ ইয়াসমিন, যার সাথে পরে সে শরীর সম্পর্ক করেছিল, সে কথাও সে গোপন করল না সরোজিনীর কাছে। ডক্টর সরোজিনীর সাহচর্য, বন্ধুত্ব এবং চিকিৎসায় মনের আগল খুলে গেল মোহনের। সে স্বাভাবিক হয়ে উঠল। সে বুঝতে পারল, একটি মেয়ে মানেই শুধু শরীর সঙ্গী নয়, শুধু শরীরের সুখ দেবার যন্ত্র নয়। একটি মেয়ে, একটি নারী ভালো বন্ধুও হয়। ইতিমধ্যে তার স্ত্রী সোনুর বাপের বাড়ি থেকে ছোট্ট শিশু সমেত তার স্ত্রী ফিরে এলো তার বাড়িতে। তাদের জীবন স্বাভাবিক হয়ে উঠল, মাধুর্যপূর্ণ হয়ে উঠল। আর ডক্টর সরোজিনী লেডি প্রফেসর হয়েই তাদের ফ্যামিলি ফ্রেন্ড বা পারিবারিক বন্ধু হয়ে রয়ে গেলেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আবার হাজির হব এরকমই কোনো গল্পের সাথে পরবর্তী কোনো দিনে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো ভালো গল্প শুনতে থাকুন।